আমাদের জানাচ্ছি সংবাদ দুপুরে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নির্দেশনা না মেনে সামনে রেখে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। ফেরিঘাটে যানবাহনের চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সংক্রমণ শূন্যে নামাতে উচ্চ ঝুঁকির এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু সরকারের অনুমতির। ঈদের আগে আবার বাড়ল তেল, চিনি, মশলা, মুরগির দাম। চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। করোনা বিধি নিষেধ অমান্য করে ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। যদিও করোনা সংক্রমণ রোধে ঈদের সময় সবাইকে কর্মস্থল না ছাড়তে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও, কিন্তু এসব বিধি নিষেধ ভেঙে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। এতে বিভিন্ন যানবাহনে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার সকাল 10:45 রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড। ঈদে সবাই বাড়ি যাবে, তাই ঘরমুখো মানুষের মিছিল। দূরপাল্লার বাস বন্ধ, তাই কোথাও কোথাও মানুষের জটলা। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনের জন্য বাড়ি না যেয়ে কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এ বিধিনিষেধ মানছে না ঘরমুখোরা। অবাধে ছুটছেন দেশের বিভিন্ন গন্তব্যে। ঈদ উপলক্ষে যাইতেছি। সরকার এখন নিষিদ্ধ করলে কি হবো? সবারই তো আত্মীয় স্বজন আছে না, মা বাপ সবারই আছে। সবাই তো চায় যে ফ্যামিলি সহকারে ঈদ করুক, তাহলে সবাই এরকমই কিছু। গাবতলীতে এখান থেকে যাব হচ্ছে সাভার থেকে কোনোভাবে যদি ভেঙে যাওয়া যায় কিংবা কোনো অন্য যে কোনোভাবে যেতেই হবে আরিচাঘাট থেকে পাবনা। করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস বন্ধ, তারপরও রাজধানী ছাড়ছেন মানুষ। এজন্য বেছে নিচ্ছেন মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার ও লেগুনা। এসব জানে উপেক্ষিত সামাজিক দূরত্ব, বালাই নেই স্বাস্থ্যবিধিরও। খুবই নিরাপয়, বাচ্চাদের পাঠাইতেই হবে, উপায় নেই। 500 নিচ্ছে, 300 নিচ্ছে, 600 নিচ্ছে, 800 নিচ্ছে, যার কাছে যেরকম সুবিধা হচ্ছে। তো এটা আমাদের সিরাজগঞ্জের গাড়ি পেয়ে গেছি, আমরা লাকি, এটাই আনা। এদিকে যাত্রীর চাপ বেশি দেখে কেউ কেউ আবার সড়কে বের করছেন আন্তজেলা বাস। যাত্রীরাও বসছেন পাশাপাশি সিটে। আমাদের যাইতে হবে একটু কম পয়সায় সাশ্রয় যাইতে দিতে, ডাবল উঠাইতে দিতে, নাহলে খালি সিটের ভাড়া দিতে হবে। এই কারণে এক সিটে 2 জন গেলে আমরা যাইতে দেওয়া দরকার আমাদের। পুলিশ বলছে নানা অজুহাতে বাড়ি যাচ্ছে মানুষ, তবে আন্তজেলা বাস যাতে চলাচল করতে না পারে সেজন্য কাজ করছেন তারা। যাচ্ছে বিভিন্ন ওয়েতে যাচ্ছে, আসলে গণপরিবহন তো নাই, একদম ভেঙে ভেঙে যাচ্ছে, কিংবা বিভিন্ন এই যে মাইক্রো কিংবা প্রাইভেট কার এগুলিতে এভাবে করে যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করতেছি, চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেছি, যদি ওরকম প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন ঈদকে কেন্দ্র করে বেড়ে যাওয়া মানুষের ভিড়ের কারণে বাড়তে পারে করোনা সংক্রমণ। মানুষের এত যাতায়াতের ফলে দেশে কোনোভাবে যদি ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলিস্তান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আমরা দেখছিলাম যে মানুষ ডেসপারেট হয়ে আসলে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। জানতে চাই যে ঢাকা থেকে তারা কী কী ধরনের যানবাহন ব্যবহার করছেন এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলো থেকে বাস চলছে কিনা। মৌমিতা, যে নির্দেশনাটা দেয়া ছিল যে গণপরিবহন শুধুমাত্র সেই জেলাগুলোতে চলবে এবং এক জেলা থেকে আরেক জেলা যেতে পারবে না, কিন্তু আমরা কিন্তু গতকাল থেকেই দেখছি যে এই নির্দেশনাটা মানা হচ্ছে না। আমি আপনাকে দেখাতে চাই যে আমি গুলিস্তান থেকে যে বাসগুলো ছাড়ে সেটা নারায়ণগঞ্জের কাশপুর, মদনপুর থেকে শুরু করে সাইনবোর্ড পার হয়ে অন্য অন্য এলাকায় যে বাসগুলো যায় সেগুলো কিন্তু নিয়মিত যাচ্ছে। এবং আপনাকে আমি বাসের ভিতরটা দেখাতে চাই, যে নির্দেশনাটা দেয়া ছিল যে এক সিট ফাঁকা রেখে অন্য সিটে যাত্রী বসবে, কিন্তু সেটা কিন্তু একদমই মানা হচ্ছে না। একদম গাদাগাদি করেই সেই যাত্রী পরিবহন করছে। আমি শ্রমিক এবং ড্রাইভারের সঙ্গে কথা বলেছি যে তারা কেন এটা করছে। তারা যুক্তি দিচ্ছে ব্যাপারটা এমন যে এই 22 দিন
গণপরিবহন বন্ধ ছিল তারা ঋণ করে তাদেরকে কোনো ধরনের সমিতির পক্ষ থেকে বা মালিক পক্ষ তাদেরকে কোনো ধরনের সহায়তা দেয় নাই। আর্থিকভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত আছে এবং সেইটা অনেকটা পুষিয়ে নিতেই কিন্তু তারা যেমন 60% বেশি ভাড়া আদায় করছে, তেমনি কিন্তু এক সিট ফাঁকা রাখার যে একটি নির্দেশনা ছিল সেটাও তারা মানছে না। তারা বলছে যে তাদের আসলে গণপরিবহন ছাড়া হয়েছে। বাস মালিক সমিতি কি বলছেন এবং এই যে বাসগুলো জেলার মধ্যে চলার কথা থাকলেও তারা সেটি নির্দেশ অমান্য করছেন, এটি তদারকির কোনো রকম রাস্তাঘাটে দেখছেন কিনা আপনি? না মৌমিতা, সেরকম কোনো তদারকি নেই। যেমন নেই মালিক পক্ষ থেকে, তেমনি কিন্তু আইন শৃঙ্খলার পক্ষ থেকেও কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো নিয়ন্ত্রণ বা কোনো তদারকি এখানে দেখা যাচ্ছে না। এখানে আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন যে না, তাদের যে নির্দেশনা আছে সেভাবেই এখানে গণপরিবহন চলছে, কিন্তু বাস্তবতা আমরা ভিন্ন দেখছি। এখানে আরেকটি বিষয় আমরা সাইনবোর্ড বা গাবতলিতে সকাল থেকে ঘুরছিলাম, সেখানে যেটা দেখা হচ্ছে যে মানুষ বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যত ধরনের বিধিনিষেধ আরোপ করা হোক না কেন, যত নিষেধ করা হোক না কেন, তাদের পক্ষে বাড়ির বউ বাচ্চা ছাড়া বা মা বাবাকে ছাড়া ঈদ করা সম্ভব না। অর্থাৎ একটা কথা যদি বলি যে যেহেতু আপনার কোনো নিষেধাজ্ঞা নাই, যেহেতু কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, মানুষ কিন্তু একদম নিজের ইচ্ছা মতোই বাড়ির দিকে যাচ্ছে। মৌমিতা, যদিও লকডাউন চলছে তার মধ্যেই আসলে এই পরিস্থিতি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। এদের আগে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দেশের প্রায় সব ফেরিঘাটে। গন্তব্যে পৌঁছতে মরিয়া মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন উপায়ে যাচ্ছেন ঘাটে, গাদাগাদি করে উঠছেন ফেরিগুলোতে। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে আজও দেশের বিভিন্ন জেলায় চলাচল করছে আন্তঃজেলা বাস। ঘাট এলাকায় দৃশ্য দেখে বোঝার উপায় নেই, করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি ও অনুরোধ করার পরও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। করোনা ঝুঁকি নিয়ে হচ্ছে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে, এখন জানি না কখন যেতে পারবো। মানুষজন অনেক ফেরিতে আসা যাওয়া করতেছে, সেজন্য গাড়িও ঠিক মতো নিতে পারতেছে না। ফেরিতে কখন উঠতে পারবো তাও বলতে পারতেছি না, তাও বাড়ি যাইতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ঘাটে এমনিতেই ফেরির সংখ্যা কম, তাই ছোট হালকা যানবাহনের বাড়তি চাপ সামলানো যাচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষার পর অধৈর্য হয়ে ফেরিতে উঠতে হুড়োহুড়ি করছে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সহ পুলিশ প্রশাসন সব হিমশিম খেতে হয়, যা আমরা প্রায় 10টা পর্যন্ত কোনো ফেরিতেই লোক ছাড়া গাড়ি দিতে পারিনি, যাতে পণ্যবাহী কিংবা লাশবাহী গাড়িও আমরা ঢুকাতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনী যতটা ধৈর্যশীলভাবে কাজ করা যায় ততটা করার চেষ্টা করছি। এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে শুক্রবারও অনেক জেলায় চলাচল করছে আন্তঃজেলা বাস। গাজীপুর থেকে বাস ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে, খুলনা থেকেও আশেপাশের জেলায় চলছে বাস। অনেকেই আবার গন্তব্যে পৌঁছাতে বদল করছেন কয়েকটি গাড়ি। স্বাস্থ্যবিধি না মানা ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন যাত্রীরা। একবার নবীনগর নামলাম, নবীনগর থেকে আবার এখানে নামলাম, এখান থেকে আবার যাব, দুর্ভোগের তো শেষ নাই। উঠাইতেছে ভাড়ায় 115, অমুক জায়গায় গেলে এই তারা এই ভাড়া নিয়ে ব্যস্ততা আছে। স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলার সেইভাবে তারা কোনো ব্যস্ততা দেবে না। স্বাস্থ্যবিধি না মেনে হাজারো মানুষের ঈদে ঘরমুখো যাত্রার কারণে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ মাত্রায় বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। বেশপুনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদকে সামনে রেখে ফেরিঘাটগুলোতে বেড়েছে যাত্রী এবং যানবাহনের চাপ। এই নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ এবং রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে মুন্সিগঞ্জে, শিমুলিয়া ঘাটে রয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, একেবারে ঈদও একেবারে কাছাকাছি চলে আসছে, নির্দেশনা সরকারি রয়েছে, তারপরও মানছেন না অনেকে। জানতে চাই ঘাটের পরিস্থিতি কেমন, যানবাহনের চাপ কেমন, মানুষজন সেটি মানছেন কিনা। দেখুন, করোনার সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে কিন্তু সরকারি আমরা সকাল থেকে দেখেছিলাম যে ঘাটে কিন্তু ঘরমুখো মানুষের যে চাপ, সেটি ভোর রাতে কিন্তু আপনি জানেন যে চলমান লকডাউনের কারণে লঞ্চ এবং সিবোট বন্ধ থাকার কারণে ফেরিতে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এতে কিন্তু প্রতি মুহূর্তেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি
এবং আমি যদি একটু বলে রাখি যে সকাল থেকেই আমরা ঘাট এলাকার যে চারটি পল্টন রয়েছে সেটি কিন্তু আমরা ঘুরে দেখেছি। এখানে কিন্তু ছোট যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যাই কিন্তু আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা ভোর রাত থেকে তারা পারাপারের অপেক্ষায় রয়েছে এবং এখানে পুলিশ এবং এখানে ঘাট কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আসলে সর্বাত্মক চেষ্টা করছেন যে এই বাড়তি চাপটি সামাল দিতে। তবে এটি নিয়ে কিন্তু তারা একেবারে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে তারা রীতিমতো অনেকটা হিমশিম খাচ্ছেন এই বাড়তি চাপ সামাল দিতে। এবং আমরা এই বেশ কয়েকজন যাত্রীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, তারা করোনা সংক্রমণ ঝুঁকি মাথায় নিয়ে অপেক্ষা করেই আসলে বাড়ি ফিরছেন পরিবার প্রিয়জন এবং সবার সাথে ঈদের দিনটি কাটানোর জন্যই আসলে তারা রাজধানী ছাড়তে শুরু করেছেন। আপনি জানেন আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়াতে এই চাপটি আরো বেশ কয়েক গুণ বেড়ে যায় এবং আমরা সকাল থেকেই দেখছিলাম যে ঘাট এলাকায় একেবারে ছোট যে প্রায় আসলে ব্যক্তিগত গাড়ি দেখতে পাচ্ছি, সেগুলো কি ব্যক্তিগত গাড়ি নাকি রেন্টের গাড়ি ভাড়া করে মানুষ আসলে বাড়ি যাচ্ছেন? আসলে গণপরিবহন বন্ধ থাকার কারণে যাত্রীরা কিন্তু অভিযোগ করে আমাদেরকে বলছিলেন যে গণপরিবহন বন্ধ থাকার কারণে তারা বিভিন্ন উপায়ে এই ছোট যে প্রাইভেট কার গুলো রয়েছে সেগুলোতে দ্বিগুণ ভাড়া দিয়ে তারা আসলে বাড়ি ফিরছেন এবং যে ছোট গাড়িগুলোতে আসলে 4 থেকে 5 জন আসলে ধারণ ক্ষমতা রয়েছে সেইগুলোতে আমরা 8 থেকে 9 জন মানুষকেও আমরা উঠতে দেখেছি। এতে করে আমরা দেখেছি যে প্রতিটি গাড়িতেই আসলে তীব্র রোদের মধ্যে ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টায় অপেক্ষা থেকে অনেকটা। সাথেই থাকুন, আমরা এবারে চলে যাচ্ছি রাজবাড়ীতে, সহকর্মী শামীম রেজা আছেন। শামীম, আপনার কাছ থেকে জানতে চাই রাজবাড়ীর কি পরিস্থিতি দেখছেন আপনি, যাত্রী চাপ কেমন এবং স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে, কোনো তদারকি আপনার চোখে পড়ছে কিনা? দেখুন, ফেরিগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। অর্থাৎ আমরা সকাল থেকেই এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে রয়েছি। সকাল থেকেই যেটা দেখতে পেয়েছি যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যে ফেরিগুলো ছেড়ে এসেছে সেই ফেরিতে কিন্তু চোখে পড়ার মতো যাত্রী নিয়ে এই দৌলতদিয়া ঘাট এলাকাতে ফিরছে। অর্থাৎ কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনেই কিন্তু গাদাগাদি হয়েই ফেরিগুলো কিন্তু এই ঘাটে এসে ফিরছে। আর এই সব সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মেনে ফেরি পারাপার হওয়ার কারণে কিন্তু করোনার যে ঝুঁকি সেই ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রজনীগন্ধা নামে একটা ফেরি কিন্তু এই দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই ফেরিতে কিন্তু চোখে পড়ার মতো কিন্তু যাত্রী রয়েছে এবং এইসব যাত্রীদের অনেকের মুখেই কিন্তু মাস্ক নেই। এছাড়াও কিন্তু তারা কিন্তু সামাজিক দূরত্ব মানছে না। আর এই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনের কোনো তৎপরতা কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকাতে দেখতে পাইনি। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে সকাল থেকে 6টা ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছিল। সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী এবং যানবাহনের চাপটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে সব কয়টা ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় সময় যত গড়াচ্ছে যাত্রী এবং যানবাহনের চাপটা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কিন্তু কোনো প্রবণতাই আমরা দেখতে পাইনি যাত্রীদের মাঝে। রেজা এবং শুভ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, বলছেন সংক্রমণ কিছুটা কমে আসায় আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে উচ্চ ঝুঁকির এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের পরামর্শ তাদের। এছাড়া বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করার তাগিদ চিকিৎসকদের। বুধবার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 7,67,000, মৃত্যু হয়েছে 11,750 জনের বেশি। গত এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার নিম্নমুখী, হাসপাতালে রোগী ভর্তিও কমেছে। সারা দেশে 12,542 করোনা শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 2,920 জন। তবে এতে শঙ্কামুক্ত হওয়ার কারণ দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন চীন বা ইউরোপের কিছু দেশের মতো বাংলাদেশে করোনা নির্মূল করতে দরকার সমন্বিত পদক্ষেপ। কমে গেছে মানে এটা কিন্তু এখনো কমিউনিটিতে আছে, এখনো হাসপাতাল আছে, বাংলাদেশের তার অবস্থান আছে। তো এইটা নিয়ে যদি আপনি আবার ঢিলেঢালা ভাব করেন, এটি আবার 3rd, 4th, 5th ওয়েভ হিসেবে বারবার ফিরে আসবে। কমে যেটা গেছে সেটাকে কন্টেইন করতে হবে, কন্টেইন করে এটাকে রুইন করতে হবে। এটাকে রেখে আপনি কিন্তু যতই প্ল্যান করেন আপনি ওয়েভ কিন্তু কমাতে পারবেন না। শুধুমাত্র সেইখানেই লকডাউন দিতে হবে, সারা দেশের লকডাউন এটা বৈজ্ঞানিক নয়।
সুতরাং আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন এলাকাগুলিতে সংক্রমণের হার বেশি। সেটা জেলা হতে পারে, উপজেলা হতে পারে। যারা সংক্রমিত হয়েছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিংটা করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। একজন মানুষও করোনা আক্রান্ত থাকলে পুরো দেশে আবারও তা ছড়িয়ে যেতে পারে। এজন্য সংক্রমণের মাত্রা বিবেচনা করে প্রয়োজনে কিছু এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের প্রস্তাব বিশেষজ্ঞদের। ফ্লাইট বন্ধ করা তো কোনো সমাধান না। এয়ারপোর্টে কোয়ারেন্টাইন করলেন, ল্যান্ডে আপনি ঢুকতে গেলে 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করলেন, তাহলে নিউ এন্ট্রি আর হচ্ছে না, আরেকদিকে আপনি কন্টেইন করতে পারলেন। পাশাপাশি ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এই 3-4টা জিনিস আপনি করতে পারলে দেখবেন আপনি একটা সমন্বিত পদক্ষেপ নিলে আমরা নিশ্চয়ই এটা থেকে মুক্তি পাবো। হার্ড ইমিউনিটি বাড়াতে অন্তত 12.5 কোটি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের সবগুলো আবাসিক হোটেল এখন ব্যবহার হচ্ছে ভারত ফেরতদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে। বিশেষ ছাড়পত্র নিয়ে ভারত থেকে ফেরা বাংলাদেশিরা থাকছেন এসব হোটেলে। ভয়াবহ সংক্রমণের শিকার ভারত থেকে আসা অতিথিদের কাছ থেকে সংক্রমিত হওয়ার শঙ্কায় আছেন হোটেল কর্মী এবং এলাকাবাসী। ভারতে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত 26 এপ্রিল দেশটির সাথে সীমান্ত বন্ধ করে দেয় সরকার। তবে বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন অনেকে। সংক্রমণ রোধে ভারত ফেরতদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এই লক্ষ্যে যশোরের 29টি হোটেল রিকুইজিশন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া গাজীর দরগা মাদ্রাসা ও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অনেককে। স্থানীয়রা বলছেন, কোয়ারেন্টাইনে থাকা মানুষরা বাইরে না বেরোলেও যারা তাদের সংস্পর্শে আসছেন তাদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। হোটেলের নিচে অনেক দোকান আছে, তারপর মানে হোটেলের স্টাফরা তারা বিভিন্নভাবে বাজারের ভিতর ঢুকছে এবং বিভিন্ন রকম কেনাকাটা করছে, আবার কোয়ারেন্টাইনে থাকা ওই সমস্ত যাত্রীদের সঙ্গে মিশছে। আমরা শঙ্কিত হচ্ছি, যেহেতু তারা অনেকে দেখা যাচ্ছে পজিটিভ থাকলেও থাকতে পারে, কিংবা এই ইন্ডিয়ান ভাইরাসটা তাদের সাথে সংস্পর্শে যারা আছে, তারা যারা বাজারঘাটে ঘোরাফেরা করছে তাদের মাধ্যমে আবার আমাদের লোকালাইজ এটা ছড়িয়ে পড়ে কিনা। ভারত ফেরতদের মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন হোটেল কর্মচারীরাও। সঠিকভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় বলছেন তারা। তাদের করোনা মানে নেগেটিভ আছে, তারপরেও দেখা গেল যে ওদের মধ্যে কোনো সিমটম থাকতে পারে, সেক্ষেত্রে তাহলে আমাদেরও তো সমস্যা। যারা এখানে হোম কোয়ারেন্টাইনে আছে তাদের সেবা করার ক্ষেত্রে, তাদের কাছে যাতায়াতের ক্ষেত্রে আমাদের তো সংক্রমণ হতে পারে, আমাদেরও তো ফ্যামিলিতে এটা ছড়াই পড়তে পারে, এটা তো আমাদের পক্ষে একটা আতঙ্ক। ভারত থেকে ফেরা জটিল রোগীদের যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল ও উপশহর ক্লিনিকে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য জেলায়ও রোগীদের পাঠানো হচ্ছে, জানালেন সিভিল সার্জন। কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন বা কিডনি ডায়ালাইসিস প্রয়োজন বা এরকম যারা আরও বেশি খারাপ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা দেশের বিভিন্ন টার্সিয়ারি লেভেলের হাসপাতালে আমরা সরাসরি রেফার করে দিচ্ছি এবং সেটা তারা ওখানে ভর্তি হচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত করছি। ভারতের সাথে সীমান্ত বন্ধের পর 1,500-এরও বেশি বাংলাদেশি ফিরেছেন দেশে। প্রতিদিনই বিশেষ ছাড়পত্র নিয়ে আসছেন আরও অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শেখ হাসিনার স্বদেশে ফেরার দিন আজ 2007 সালের এই দিনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন। জরুরি অবস্থার মধ্যেও সেদিন লাখো জনতা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়। বিমানবন্দর থেকে মিছিল করে বঙ্গবন্ধু কন্যাকে নেওয়া হয় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে। দেশে ফিরে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম শুরু করেন শেখ হাসিনা। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা জারি করে। স্বদেশ প্রত্যাবর্তনে তার দৃঢ়তা এবং গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতির অপেক্ষায় পরিবার। এ বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। অনুমতি পাওয়ার পরই খালেদা জিয়াকে নেওয়া হবে দেশের বাইরে। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিন তাকে 2 থেকে 3 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট আছে, নিয়ন্ত্রণ নেই ডায়াবেটিসও। অক্সিজেন সহ সব ধরনের জরুরি সেবা তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিতে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেন খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ঈদকে সামনে রেখে আবার অস্থিতিশীল বাজার। দাম বেড়েছে ভোজ্য তেল, চিনি, ডাল, মশলা আর মুরগির।
বিক্রি বেড়েছে পোলাওয়ের চাল, সেমাইয়ের। এসবের দামও গত বছরের তুলনায় বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম বাড়ার জন্য চাহিদা বৃদ্ধি আর সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। নানা চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন আর পাম অয়েল। মসুর ডাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা, আর খোলা চিনি কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। 2 সপ্তাহ আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতো 130 টাকায়, দাম বেড়ে এখন 160 টাকা। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। লকডাউনের কারণে হোটেল রেস্তোরাঁয় চাহিদা কমায় বিভিন্ন ধরনের মশলার দাম ক্রেতাদের নাগালের মধ্যে এলেও ঈদকে সামনে রেখে আবারও বেড়েছে। এলাচি, জিরা, দারুচিনি ও লবঙ্গ সহ বিভিন্ন ধরনের মশলার দাম মানভেদে বেড়েছে কেজিতে 50 থেকে 500 টাকা পর্যন্ত। এখন নতুন সিজন, অথচ দামটা অটোমেটিক্যালি বেড়ে গেছে বস্তার প্রতি প্রায় 1-150 টাকা, কেজিতে 3 থেকে 4 টাকা। মুসুর ডালের দাম বাড়ছে। আপনার রূপচাঁদা ছিল 660 টাকা 50 টাকা বিক্রি করতাম আমরা, আর এখন বিক্রি হচ্ছে 680 টাকা। এটা আপনার এটার প্রতি 4 টাকা 5 টাকা বাড়ছে। ঈদ এলেই বাড়ে সেমাই আর পোলাওয়ের চালের চাহিদা। এসবের দামও তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। উৎসবকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের দাম বাড়া নিয়ন্ত্রণে সরকারের তদারকির দাবিও জানান তারা। সয়াবিন তেল কিন্তু 90 টাকা 80 টাকা লিটার খাইছি, তো এখন আপনার খাইতে হচ্ছে 140-45 এই রকম রেটে নিতে হচ্ছে আমাদেরকে। আগে ছিল 220 টাকা, এখন সেই 100 গ্রাম এলাচের ছোট এলাচের দাম হচ্ছে 250 টাকা। বাজার মনিটরিং ব্যবস্থাপনা এটা যদি ক্লোজলি হয় সব কিছু নিয়ন্ত্রণে আসবে। এদিকে বাজারে সবজির সরবরাহে ঘাটতি না থাকলেও দাম চড়া। কেজিতে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। লকডাউনের কারণে বাড়তি পরিবহন খরচ এর কারণ বলছেন বিক্রেতারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র জুম্মাতুল বিদা। নামাজ আদায় শেষে মোনাজাতে করোনা থেকে এবং ইহকাল ও পরকালে মুক্তি কামনা করা হয়। এ সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষমা এবং রহমত লাভের জন্য হাত তোলেন মহান আল্লাহ তাআলার দরবারে। এছাড়া ব্যক্তি, পরিবারের পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মার মঙ্গল ও শান্তিও কামনা করা হয়। রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় পবিত্র জুম্মাতুল বিদা। 1442 হিজরি বছরেও শেষ জুম্মা আজ। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজে অংশ নেন মুসল্লিরা। হাজারো মুসল্লি নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আপনারা আছেন বিরোধীন সংবাদ, দুপুরে সংবাদ আরো থাকছে। ফায়ার স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী নকশায় ত্রুটি, কাজ শেষ হওয়ার আগেই ভবনে ফাটল, ঝুঁকিতে অগ্নিযোদ্ধারা। এবং যাত্রীবেশে চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি। রাজধানীতে সক্রিয় 20 জনের সংঘবদ্ধ চক্র। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 1টার দিকে সিলেটের বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। শাহিনুর পাশাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকির। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে যাওয়া সিআইডির একটি দল তাকে আটক করে রাতেই ঢাকায় নেওয়া হয়। সহিংসতা এবং তাণ্ডবের দায়ে সারা দেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম সংগঠনটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা গ্রেপ্তার হলেন। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, 2019 সালে ফেসবুকের মাধ্যমে জাকারিয়া নোমানের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীতে নিয়ে এসে তাকে প্রায় 1 বছর একটি বাসা ভাড়া করে রাখেন নোমান। তবে নোমান ফয়েজের প্রতারণা বুঝতে পেরে আইনের আশ্রয় নিয়েছেন বলে এজাহারে দাবি করেছেন মামলার বাদী। বুধবার কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় হেফাজত নেতা জাকারিয়া নোমানকে। বৃহস্পতিবার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তিন মাসের জন্য দেশ ছেড়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। কাউকে দায়িত্ব না দেয়া, বিদেশে বসে ওয়াসা চালানো সহ প্রশ্ন উঠছেন নানান বিষয় নিয়ে। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ম মেনেই আমেরিকা গিয়েছেন তিনি।
2009 সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তাকসিম খান। দীর্ঘ এ সময়ে আলোচনায় এসেছেন বহুবার। করোনার মধ্যে 3 মাসের ছুটিতে বিদেশ যাত্রা নিয়ে নতুন করে আলোচনায় তিনি। এবার প্রশ্ন উঠেছে, কাউকে দায়িত্ব না দিয়েই বিদেশ গেছেন তাকসিম খান। তবে ওয়াসার এমডি জানিয়েছেন, রুটিন কাজের জন্য তিনি পরিচালক আবুল কাশেমকে দায়িত্ব দিয়ে গেছেন। বিদেশ যাওয়ার প্রক্রিয়াটি যথাযথ আইন মেনেই হয়েছে বলে জানান তিনি। ওয়াসা অ্যাক্ট 1996-এর 28 নম্বর ধারার 10 নম্বর উপধারায় ব্যবস্থাপনা পরিচালক যদি কোনো সময় তার দায়িত্ব কাউকে হস্তান্তর করতে চায়, তাহলে যেভাবে করার নিয়ম আমি সেইভাবে করে দিয়ে আসছি। অর্থাৎ বোর্ডের অনুমোদন সহ আমাকে একটা লিখিত দিতে হবে কাকে কি দায়িত্ব আমি দিয়ে গেলাম এবং কোন কোন দায়িত্ব আমি দিলাম আর কোন কোন দায়িত্ব আমি দিলাম না। তো সেটা আমি দিয়েও আসছি। আইন অনুযায়ী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের নির্দিষ্ট ছুটি বলতে কিছু নেই। তাই বিদেশে বসে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও জানান তাকসিম খান। সরকারি কর্মকর্তা 12 দিনে 1 দিন ছুটি, আমার সেরকম কিচ্ছু নাই লেখা, এবং আমাকে লেখা আছে সার্বক্ষণিক কর্মকর্তা। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, কার্য সম্পাদনের জন্য আমিই দায়ী থাকি। কাজে ওয়াসা অ্যাক্ট অনুযায়ী এটা সবটাই ঠিক আছে। প্রশ্নটা ওইখানেই এসছে যে যিনি বা যারা প্রশ্ন করেছেন, অবশ্যই এটা উদ্দেশ্যমূলক প্রশ্ন করাটা। বিদেশ যাওয়ার কারণ হিসেবে রুটিন মেডিকেল চেকআপ এবং পরিবারের সঙ্গে দেখা করার বিষয়টি জানান তিনি। 25 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত ছুটি কাটিয়ে দেশে ফিরবেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। কোনো ছুটিতেই আমার কোনো সমস্যা হয়নি, মানে ওয়াসার কোনো সমস্যা হয়নি, এবারও হবে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজের জীবন বাজি রেখে কাজ করেন অন্যের জানমাল রক্ষায়। আগুন, পানি, ভবন ধ্বংস কিংবা পাহাড় ধসের মতো যে কোনো দুর্ঘটনায় সাড়া দেন সবার আগে। তবে সেই অগ্নি যোদ্ধাদেরই থাকতে হয় ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ফায়ার স্টেশনে। তারা নিজেরাই যে কোনো সময় শিকার হতে পারেন দুর্ঘটনার। দিরাই উপজেলার একটি ফায়ার স্টেশন। 2012 সালে স্টেশনটির নির্মাণ কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। এরই মধ্যে ফাটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশে, হেলে পড়েছে সীমানা প্রাচীর, দেবে গেছে ভবনের মেঝেও। এমন ত্রুটিপূর্ণ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই বাস করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মানের দিক দিয়ে বিল্ডিং আসলে ততটা এরকম সুবিধাজনক না। পাশের এলাকা নেত্রকোনার কলমাকান্দা ফায়ার স্টেশনের অবস্থাও একই। অন্যের জীবন রক্ষা করবেন নাকি নিজের জীবন বাঁচাবেন তা নিয়ে চিন্তায় অগ্নিযোদ্ধারা। ভবনের পশ্চিম পাশের দেয়াল পশ্চিম দিকে হেলে গেছে এবং নিচের গ্রাউন্ড ফ্লোরটা আস্তে আস্তে অনেকটা দেবে গেছে। আর এই পশ্চিম, দক্ষিণ, পূর্ব এই 3 সাইডের 10 ফুট করে মাটি ভরাট বাকি আছে। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা হতেই পারে। শুধু এই দুটি স্টেশনই নয়, মানিকগঞ্জের পাটুরিয়া, টাঙ্গাইলের বাসাইল ও ভোলার তজুমুদ্দিন ফায়ার স্টেশনেও নির্মাণের কিছুদিনের মধ্যেই দেখা দিয়েছে ফাটল। 2011 সালে 46টি উপজেলা সদরে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেয় সরকার। 419 কোটি 37 লাখ টাকার প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে 17টি ফায়ার স্টেশন। কিন্তু বেশিরভাগ স্টেশন ভবনের বেহাল দশায় স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফ্লোরে আপনার কিছু কিছু ফাটল দেখা দিয়েছে, এটা ডেফিনেটলি একটা সমস্যা। বা সেই সমস্যাগুলোর ব্যাপারে আমি সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে তাদের সঙ্গে কথা বলেছি। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা IMEDর প্রতিবেদন বলছে, এসব ফায়ার স্টেশন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নকশার ত্রুটি রয়েছে। এসব ফায়ার স্টেশন দেখভাল ও ছাড়পত্র দেওয়ার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবশ্য নির্মাণ ত্রুটি ও ফাটলের বিষয়ে কথা বলতে রাজি হননি। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে বিস্তারিত দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। চলে যাচ্ছে পরের খবরে। ফেনীর কালীদহে একটি বাড়ির ছাদ থেকে মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মাইজবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের স্বজন এবং পুলিশ জানিয়েছে, রাত 8টার দিকে ওই ছাত্রীর চাচাতো ভাই নিশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজিতে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় ওই ছাত্রী বাড়িতে একাই ছিল। এক পর্যায়ে নিশানকে খুঁজে পাওয়া গেলেও ছাত্রীকে ঘরে পাওয়া যায়নি। পরে ছাদে খুঁজতে গেলে তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সন্দেহভাজন হিসেবে চাচাতো ভাই নিশানকে আটক করেছে পুলিশ।
যাত্রী সেজে চালককে বোকা বানিয়ে বা অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করছে একটি চক্র। রাজধানী জুড়েই বিস্তৃত তাদের নেটওয়ার্ক। এই সংঘবদ্ধ চক্রের সদস্য 15 থেকে 20 জন। এদের 9 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি জানিয়েছে সবার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হচ্ছে হরহামেশাই। রমজান মাসে রাজধানীর দক্ষিণখান ও এর আশপাশে চুরি হয় 17টি অটোরিকশা। রাজধানীতে 15 থেকে 20 সদস্যের এমন একটি চোরচক্রের সন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। ঢাকা ও এর আশপাশে অভিযান চালিয়ে চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দারা জানাচ্ছে এ চক্রের প্রধান বাবুল মিয়া। শিশির, অনেক, জামাল, মিলন এবং জাহাঙ্গীর চুরির পাশাপাশি চোরাই গাড়ি কেনাবেচাও করে। জসিম খান অটো চালককে ওষুধ খাইয়ে অজ্ঞান করে। তৈয়বুর আর মিন্টু চুরির পাশাপাশি জাল টাকা দিয়ে প্রতারণা করে। যখন গন্তব্যে পৌঁছতো তখন কয়েকটা ব্যাগ হাতে নিয়ে তখন অটোরিকশা চালককে বলতো, বাকি ব্যাগগুলি তো আমি নিতে পারছি না ভাই, আমাকে একটু হেল্প করেন, আমি ওই জায়গাকে আমাকে একটু নামিয়ে দেন। যখনই অটোরিকশা চালক তাকে হেল্প করতে যেত তখন এই ফাঁক দিয়ে ওই বাবুল মিয়া যারা সহযোগী থাকতো ওই এলাকায় তারা আস্তে করে অটোরিকশাটা নিয়ে চম্পট দিত। পুলিশ বলছে ব্যাটারি চালিত অটোরিকশা টার্গেট হলেও মাঝে মধ্যেই সিএনজি ও প্রাইভেট কারও ছিনতাই করে এ চক্র। প্রত্যেকের বিরুদ্ধেই কোনো না কোনো জায়গায় চুরির মামলা আছে, এছাড়াও তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, মারামারি মামলা আছে, তারপরে চেতনানাশক খাইয়ে এরকম প্রতারণা করার মামলা আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা তাদের বিরুদ্ধে আছে। এখনো চক্রের কমপক্ষে 10 সদস্য পলাতক। তাদের ধরতে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেউ 2 বছর, কেউ বা 1 যুগ, অনেকে আবার শেষ কবে পরিবারের সঙ্গে ইফতার করেছে তা প্রায় ভুলেই গেছেন। বলছি জেলখানার কয়েদিদের কথা, যাদের ইফতার আয়োজনের সঙ্গে মিশে আছেন নানা স্মৃতি, সুখ, দুঃখ, হাসি কান্না। এটি কোনো উৎসব কিংবা বিয়েবাড়ির আয়োজন নয়। রমজান উপলক্ষে কারাবন্দীদের খাবার প্রস্তুতে ব্যস্ত একদল কয়েদি। পরিবার পরিজনকে ফেলে সহবন্দীদের জন্য খাবার প্রস্তুতেই যেন তাদের আনন্দ। যদিও পরিবারের কথা বলতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দুটো সন্তান, স্ত্রী, বাপ নাই, অনেক কষ্টের আছে। সবসময় লকআপ হইলে আর কি কষ্ট লাগে মনে। কিস্তি দিয়া আমার মা সেই মোটরসাইকেল আমার কিনে দিছিল, সেই মাটা মারা গেছে, আমি জেলেতে দেখতে পারিনি, মাটি দিতে পারিনি, 3 দিন পর খবর পাইছি। বাড়ির ফ্যামিলির সাথে একসাথে করি, অন্তত সাজা দিয়েছিলাম তো আসলে তো যেতে পারি টাটকা। এক পক্ষ যখন খাবার প্রস্তুতে ব্যস্ত, অন্য পক্ষ দাঁড়িয়ে গেছে খাবার গ্রহণে। হতভাগা এ মানুষগুলোর অপরাধ আর সাজা ভিন্ন হলেও দুঃখগুলো প্রায় একই। ফিরে যেতে চায় সেই হারানো দিনে, যেখানে সবাই মিলে আনন্দ উল্লাসে ইফতার করতেন তারা। জেলখানার ভিতরে আজকে আমি অনেক ভালো আছি, তবু ভালো লাগে আমার, মানে বাপ মা নিয়ে সবাই দেখে যাই হয়, তারপরে আমি আর কি বলবো, এই আমার এটা আমরা তো পাষাণ হয়ে গেছি। 12 বছর জেল কাটলে মানুষের মন থাকে না। এই সময়গুলো কি কষ্ট বেশি দেয়? একটু অবশ্যই কষ্ট লাগবে, আর এখন আমাদের সয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তবে প্রতিক্ষণেই এসব ভুলে যাওয়ার চেষ্টাও আছে তাদের মাঝে। নিয়তির আপন নিবাসে পরকেই তারা আপন করে ভাবতে শিখে গেছে। ইফতারের আগ মুহূর্তে সেই আপনদের নিয়েই শূন্যতা পূরণের চেষ্টা করে তারা। তবুও আবেগ যেন বাধা মানে না। অপরাধের একটা যে করছি, হয়তো করছি বা করি না, এটা আল্লাহ পাক জানে। এখানে আমি 14 বছর ধরে আমার মাকে, আমার ফ্যামিলিকে সবাইকে মিস করতেছি। সবাই তো মনে করে জেলেই আছে, এই মনে করে ওই কেউ মানে মন চাইলে 6 মাসে 9 মাসে একবার আসে। চোখের পানি পড়তে পড়তে একবার অন্ত হয়ে গেছিলাম আমরা। করে জেলা সারে করে জেলা সারে 8 আমার পাঠাইছে বার মেডিকেলে, পাঠাই পরে চিকিৎসা করে আমার এইসব পালা করে নিয়ে আসে। ছেলে আছে 2 জন, আমার ওয়াইফ বাড়িতে আছে, মা মারা গেছে। ইফতার শেষে আবার সেই 4 দেয়ালের বন্দি দশা। পড়ে রয় শুধু নিস্তব্ধতা, আর আপন মনে তারা করে যায় সৃষ্টিকর্তার ইবাদত। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের কেনাকাটায় ক্রেতা সমাগমে মুখরিত বগুড়ার মার্কেট শপিং মলগুলো। শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলেও ক্রেতাদের মুখে থাকছে মাস্ক। ঈদের আগে মার্কেট খোলায় স্বস্তিতে ব্যবসায়ীরা আশা করছেন গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার। বগুড়ার জলেশ্বরী তলার এই রাস্তাটি গত বছর এই সময় ছিল শুনশান। শহরের অন্যতম ব্যস্ত এই এলাকার ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল করোনার কারণে। বছর ঘুরে আবারও চিরচেনা রূপে শহরের ঈদের বাজার।
ক্রেতা সমাগমে মুখরিত মার্কেট ও শপিং মলগুলো। জলেশ্বরী তলা, রানার প্লাজা এই দুই মার্কেটে ভিড় থাকে বেশি। ইফতারির পর ক্রেতা আরও বাড়ে। নিউ মার্কেট ও হকার্স মার্কেটেও ক্রেতা থাকে সারাদিন। আমরা তো সবাই সচেতন আছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি আর চেষ্টা করতেছি যারা গ্রাহক আছে এনাদেরকেও চেষ্টা করতেছি, বলতেছি যে আপনারা মাস্ক ব্যবহার করেন, দূরত্ব বজায় রাখেন। স্বাস্থ্যবিধি বিষয়টা আমরা মাস্ক, তারপর আপনার কাস্টমার প্লাস আমরা দোকানদার সবাই চেষ্টা করতেছি মানার জন্য। এবছর লকডাউন থাকলেও সরকারের মার্কেট খোলা রাখার সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। গত বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। স্বাস্থ্যবিধি মানা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। গত বছর করোনার জন্য আসলে বের হয়নি একবারই, তবে এবার একটু বের হয়েছি, আছে মনে হচ্ছে, মানে রিজনেবলই আছে মনে হচ্ছে। স্বাস্থ্যবিধির ব্যাপারটা সবাই মানতেছে, আশেপাশে সবাই মাস্ক পরে আছে, মোটামুটি সব জায়গাতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে। সব মিলিয়ে মোটামুটি লোকজন স্বাস্থ্য সচেতনভাবেই মার্কেট করতেছে আর কি কেনাকাটা করতেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান ব্যবসায়ী নেতারা। আমরা আশা করছি যে গতবারে যে ডিজাস্টারটা বাংলাদেশের উপর দিয়ে গেছে বা ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ঈদ অবধি যদি আমরা এই ব্যবসাটা চলমান রাখতে পারি তাহলে আশা করি এই ব্যবসাটা অনেকটা ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারবো। ঈদ বাজারকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ লোকেশনে আমরা পিকেট ডিউটির ব্যবস্থা করেছি, যাতে চুরি ছিনতাইয়ের বিষয়গুলো যাতে আমরা প্রোটেক্ট করতে পারি। পাশাপাশি স্পেশাল মোবাইল টিম থাকবে যেগুলো আমরা এই শহরকেন্দ্রিক বিভিন্ন সময়ে রাউন্ড দিতে থাকবে। তবে নতুন শপিং মলগুলো বাদে আগের মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব মেনে চলার মতো যথেষ্ট জায়গা নেই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সন্তান হিজড়া তাই সালিশি বৈঠকের মাধ্যমে বাবা মাকে ভিটে মাটি বিক্রি করে গ্রাম ছাড়ার রায় দিয়েছেন গ্রাম্য মাতব্বররা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর এলাকার চরঘাটিনা গ্রামে। মাতব্বরদের হুমকি এবং অত্যাচারে আতঙ্কিত পরিবারটি, তবে এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন সচেতন এলাকাবাসী। উল্লাপাড়া পৌর এলাকার চরঘাটিনা গ্রামের দরিদ্র দিনমজুর হাফিজের ছেলে মনিরুজ্জামান মনির 10 বছর আগে শারীরিক পরিবর্তনের কারণে সে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হয়। এরপর গ্রামের মানুষের অত্যাচারে চলে যান শাহজাদপুরে হিজড়াদের আস্তানায়। সম্প্রতি এলাকার মাতব্বররা মনিরের পরিবারের কাছে চাঁদা দাবি করলেও না পেয়ে গ্রাম্য সালিশ করে 1 মাসের মধ্যে ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছেড়ে যাওয়ার রায় দেয়। পাশাপাশি তাদেরকে নানান ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করারও অভিযোগ উঠেছে। তোমরা বাড়িঘর কার কাছে বেচবে তা আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে গ্রামের কেউ লিবে না। তোমাদের আপনজনের কাছে বাড়ি বেচে থুয়ে তোমাদের হেনে চলে যাওয়া লাগবে, 1 মাস পর চলে যাবে। 1 মাসের রায় দিছে। গ্রাম জানি আমাকে তারা জানি সুস্থ হলে জানি আমাকে রাখে, এরকম চাপ সৃষ্টি মারধর আমাকে জানি না করে। পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক নেতারা। এছাড়া মাতব্বরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। সমাজচ্যুত করা হয়েছিল, যারা মুরব্বীরা ছিলেন তাদেরকে করেছিল, সিদ্ধান্ত দিয়েছিল, তারা কিন্তু আজকে প্রশাসনিকভাবে তারা আটক আছে। যারা এই কাজটি করে, যারা মানবিক অধিকারকে নাগরিক অধিকারকে যারা খর্ব করে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। অমানবিক এ ঘটনার পর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে মঞ্জু মূল আর হচ্ছে মেসের আলী, এই 2 জন একজন সালিশকারী আর একজন হচ্ছে মূলত ঘটনার সূত্রপাত যাকে নিয়ে হচ্ছে, এই 2 জনকে আমরা ওখান থেকে আটক করি এবং পুলিশের অভিযানের কথা শুনে অন্য সালিশকারী যারা আছে বা এই ঘটনাকে পুঁজি করে যারা লাভবান হওয়ার চেষ্টা করছিল তারা পালিয়ে গিয়েছে। মনিরুজ্জামানের বড় ভাই বাদী হয়ে উল্লাপাড়া থানায় 12 জন মাতব্বরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। ভারতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, চিকিৎসা সহায়তা সরঞ্জাম হাসপাতালে না পৌঁছানোর অভিযোগ। এবং ফিরতি লেগে হেরেও ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। 26 মের শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ ভিয়ারিয়াল। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 14,000-এর বেশি মানুষের। নতুন শনাক্ত হয়েছে 8,54,000 জন। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 32,69,000 এবং মোট আক্রান্ত 15,66,00,000-এর বেশি। বিশ্বে করোনায় প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আবারও বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার দেশটিতে 72,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1.5 কোটি। সংক্রমণ রোধে তৃতীয় ভ্যাকসিন হিসেবে সাও পাওলোতে শুরু হয়েছে ফাইজারের টিকাদান কর্মসূচি।
বিশ্বের বিভিন্ন দেশে যখন যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসের সন্ধান মিলছে, তখন যুক্তরাজ্যে মিলল ভারতে করোনা ভ্যারিয়েন্ট। এতে করে নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন হাসপাতাল। এমন পরিস্থিতিতে অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বেসরকারি হাসপাতাল। এদিকে তীব্র সমালোচনার পর ভারতে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। 15 মে থেকে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। ইন্দোনেশিয়ার 1 বছরে করোনায় মারা গেছে 366 জন চিকিৎসক। এর মধ্যে কেবল জানুয়ারিতেই প্রাণ গেছে 64 জনের। সংক্রমণ রোধে ঈদ উল ফিতরের সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে ইন্দোনেশিয়া সরকার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে একদিনে 4,14,000 করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 3,920 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,34,000। আক্রান্ত 2,15,00,000-এর কাছাকাছি। কড়াকড়ি আরোপ করে করোনার প্রথম ধাপ উতরে গেলেও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা যেন ভারতবাসীর কাছে দুঃস্বপ্ন। 4 এপ্রিল দেশটিতে প্রথম দৈনিক শনাক্ত ছাড়ায় 1 লাখের কোঠা। 11 দিনের মাথায় সে সংখ্যা ছাড়িয়ে যায় 2 লাখ। আর 30 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে 4 লাখের বেশি। ভারতে ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যুর হারও। 27 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছে 3,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মাত্র কয়েকজনের মৃত্যু কম হলেও তাতে স্বস্তির কিছু দেখছেন না বিশ্লেষকরা। ভারতের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে পূর্ণ লকডাউন, অস্থায়ী হাসপাতাল স্থাপন, দ্রুত টিকাকরণ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন জারির বিপক্ষে থাকলেও এর বিকল্প দেখছে না বিভিন্ন রাজ্যের সরকার। এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা, বিহার, হিমাচল প্রদেশ। দিল্লিতে আগেই জারি হয়েছে লকডাউন। করোনা রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। এমন পরিস্থিতিতে দিল্লিকে প্রতিদিন 700 টন অক্সিজেন সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সাথে দেশজুড়ে অক্সিজেন বরাদ্দের পরিকল্পনা ঢেলে সাজানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। প্রথম ডোজ নেয়ার পর মিলছে না দ্বিতীয় ডোজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বীকার করেছেন এখন পর্যন্ত 3% মানুষেরও সম্পূর্ণ টিকাকরণ হয়নি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে করোনার ভয়াবহতা দেখা দেওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ চিকিৎসা সহায়তা। কিন্তু এসব চিকিৎসা সরঞ্জাম যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভয়াবহ এই তথ্য প্রকাশ করেছে CNN। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে রীতিমতো বিপর্যস্ত ভারত। সেখানে প্রতিদিনই হচ্ছে আক্রান্ত ও প্রাণহানির রেকর্ড। দেখা দিয়েছে অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। সে সংকট মেটাতে এরই মধ্যে ভারতে অস্থায়ী অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটর, অ্যান্টিভাইরাল মেডিসিন সহ জরুরি ত্রাণ পাঠিয়েছে উন্নত বিভিন্ন দেশ। তবে এরপরও জরুরি চিকিৎসা সামগ্রীর সংকটের কথা জানাচ্ছে বিভিন্ন হাসপাতাল। সীমিত সরঞ্জাম দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তারা। দিল্লির বিমানবন্দরে পণ্য খালাস করতে দেরি হচ্ছে। এ পরিস্থিতিতে ভারতকে দেওয়া ত্রাণ সহায়তা কোথায় সরবরাহ করা হয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ভারত সরকারের দাবি, ত্রাণ সরঞ্জাম সরবরাহে চেষ্টার কোনো ত্রুটি নেই। এরই মধ্যে 40 লাখ পণ্য 38টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। যদিও অনেক রাজ্য সরকারের অভিযোগ, চাহিদা অনুপাতে যোগান পাচ্ছেন না তারা। এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, ত্রাণ সরবরাহের যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে 7 দিন সময় নষ্ট করেছে ভারত সরকার। এই সময়ের মধ্যে ভারতে প্রাণ গেছে 23,000-এর বেশি মানুষের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড এবং ভিয়ারিয়াল। 2 লেগ মিলিয়ে ইতালিয়ান ক্লাব রোমাকে 8-5 গোলে হারায় ইংলিশ জায়ান্টরা। আর অন্য ম্যাচে আর্সেনালকে বিদায় করে ভিয়ারিয়াল। 2-1 পিছিয়ে আর্সেনাল। ঘরের মাঠে ফিরতি লেগ, সঙ্গী অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ। কিন্তু ভিয়ারিয়ালের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি গানারদের ফ্রন্ট লাইন।
অবামেয়াং চেষ্টা করেছেন কিন্তু ডেডলক ভাঙতে পারেননি। 14 শটের মাত্র 2টা অন টার্গেটে রেখে গোলমুখ খুলতে ব্যর্থ আর্তেতার দল। পুরনো ডেরায় ফিরে আর্সেনালকে হতাশা উপহার দিয়েছেন উনাই এমেরি, সঙ্গে ভারী করেছেন নিজের ব্যক্তিগত অর্জন। 9টি আলাদা মৌসুমে কোচিং করিয়ে দলকে 5 বার ফাইনালে তুলেছেন স্প্যানিশ কোচ। 25 মৌসুম পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা হচ্ছে না আর্সেনালের, কারণ প্রিমিয়ার লিগের টপ 4-এ থাকা হাতছাড়া হয়েছে আগেই। ফাইনালে না ওঠা কষ্টের, সুযোগ ছিল শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার, কিন্তু সেটা হয়নি। আমরা বিধ্বস্ত। এখন পর্যন্ত যা করেছি তা নিয়ে আমি সন্তুষ্ট। এখন ফাইনাল নিয়ে ভাবতে হবে। ম্যান ইউনাইটেডের সঙ্গে ম্যাচ সহজ হবে না। এদিকে ফিরতি লেগে হেরেও পার পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে 6-2 গোলের লিড রেড ডেভিলসকে নিয়েছে ফাইনালে। 2 লেগ মিলে হয়েছে 13 গোল, ইউরোপিয়ান সেমিতে যা দ্বিতীয় সর্বোচ্চ। রোমার মাঠে 2 গোল দিয়ে 3টা হজম করেছে ইউনাইটেড। জোড়া গোল করে স্পটলাইটে এডিনসন কাভানি। রোমার 3 গোল জেকো, ক্রিস্তান্তে আর জালেস্কির। সোলশায়ারের অধীনে প্রথম ফাইনাল ম্যান ইউনাইটেডের। পোল্যান্ডের গোদাইন্সকে মেগা ফাইনাল 26 মে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মাঠে নামছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ টেবিলের তলানির দল ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দুর্দান্ত ছন্দে কিংসের রেভিনিউ এখন পর্যন্ত 14 গোল নিয়ে সবার উপরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, 13 গোল নিয়ে পরের স্থানে আর্জেন্টাইন রাউল বেসেরা। 2 লাতিন রিক্রুটের ছন্দে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার অপেক্ষায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে ব্রাদার্সকে 1-0 গোলে হারিয়েছিল ব্রুজনের দল। এর আগে বিকেল 4টায় দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে আবাহনী। বসুন্ধরার চেয়ে 11 পয়েন্টে পিছিয়ে টেবিলের 3-এ আকাশী নীলরা। সবশেষ ম্যাচে ব্রাদার্সকে 5-2 গোলে হারিয়ে উজ্জীবিত লেমসের দল। লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা হলেন রাফায়েল নাদাল এবং নাওমি ওসাকা। করোনার কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয় এই আয়োজন। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন নাদাল। অন্যদিকে ইউএস ওপেনের শিরোপা জেতেন ওসাকা। এদিকে সেরা দল নির্বাচিত হয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ। ক্রীড়া অনুপ্রেরণা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন লিভারপুলের মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। লোরিয়াস একাডেমির 69 জন ক্রীড়া কিংবদন্তির ভোটে নির্বাচিত হয় বর্ষসেরা। আর এই ছিল আজকের বিনোদন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।